আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। হ্যারিসের হাসিতে মুগ্ধ পুতিন, চাইলেন কমলা হ্যারিসের জয়। তুরস্কে Su-25 যুদ্ধবিমান দিয়ে রুশ হামলা ঠেকাতে ইউক্রেন সীমান্তে বাফার জোন তৈরি করবে রাশিয়া। রাশিয়ার হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা শক্তিশালী করছে জার্মানি। রাশিয়ার সরকারি টিভির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া। আরও একটি জাহাজে ইয়েমেনের হামলা, হিজবুল্লাহর হামলায় কয়েকটি ইসরায়েলি উপশহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন। বুলডোজার দিয়ে ফিলিস্তিনি কিশোরের লাশ টেনে নিয়ে গেল ইসরায়েলি সেনারা। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ভারতীয় সুপ্রিম কোর্টে আবেদন, নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রয়োজন নেই, বলছে হামাস। এবং সর্বশেষে ডক্টর ইউনূসের সরকারের প্রতি 198 বিশ্বনেতার দৃঢ়সমর্থন, ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, প্রকাশ্যে হুঁশিয়ার করলেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া কমলা হ্যারিসের জয় চায় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডোনাল্ড ট্রাম্পের বদলে হ্যারিসকে পছন্দ করার কারণ হিসেবে তার সংক্রামক হাসির কথা উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে জয়ী দেখতে চাওয়ার বিষয়ে এমন বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন পুতিন। রুশপন্থী প্রচারণা চালিয়ে নভেম্বরের নির্বাচনকে প্রভাবিত করার কথিত বেআইনি পরিকল্পনার ঘটনায় রাশিয়ার গণমাধ্যমের 2 নির্বাহীকে মার্কিন বিচার বিভাগ অভিযুক্ত করার একদিন পর পুতিন এই বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনী দৌড় থেকে জো বাইডেন সরে যাওয়ার আগে চলতি বছরের শুরুর দিকে ভ্লাদিমির পুতিন বলেছিলেন তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেনকে বেশি পছন্দ করেন, কারণ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন পুরনো স্কুলের রাজনীতিবিদ, যাকে আগেই অনুমান করা যায়। তবে মস্কো প্রকৃতপক্ষে ট্রাম্পের জয় চায় বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে, কারণ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থনের ক্ষেত্রে ট্রাম্প খুব বেশি প্রতিশ্রুতিশীল নন। এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে পুতিন বলেছেন, এটা আমেরিকান জনগণের পছন্দ। এর পরপরই তিনি বলেছেন, হ্যারিসের প্রতি সমর্থন দেওয়ার জন্য বাইডেন তার সমর্থকদের আহ্বান জানিয়েছেন। আমরাও তাই করব, আমরা তাকে সমর্থন করব। রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্যের সময় অনুষ্ঠানের উপস্থাপক ও পুতিন উভয়কে হাসতে দেখা যায়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের কাছ থেকেও সাধুবাদ পান তিনি। হ্যারিস সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গির বিষয়ে পুতিন বলেন, তিনি অত্যন্ত খোলা মনে এবং সংক্রামকভাবে হাসেন যে এর অর্থ তার সবকিছুই ঠিক আছে। রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, এর অর্থ সম্ভবত তিনি রাশিয়ার বিরুদ্ধে পরবর্তী নিষেধাজ্ঞা দেওয়া থেকে বিরত থাকবেন। বিপরীতে প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে অন্য যে কারো চেয়ে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভ্লাদিমির পুতিন বলেন, তবে চূড়ান্ত পছন্দ আমেরিকান জনগণের, আমরা তাদের পছন্দের প্রতি শ্রদ্ধা জানাব। এদিকে রুশ Su-25 আক্রমণকারী বিমানের ক্রুরা সীমান্তরেখার তুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনা, ট্যাঙ্ক এবং সাজোয়াজানে হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দ্বারা নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলাটি চালানো হয়। বায়ুচালিত যুদ্ধাস্ত্র নিযুক্ত করার পরে ক্রুরা ক্ষেপণাস্ত্র ফাঁকি দেয়ার একটি কৌশল অবলম্বন করে তারা ডিকো ফ্লেয়ার নিক্ষেপ করে এবং এয়ারফিল্ডে ফিরে আসে। আর এরপর ইউক্রেনের সমস্ত মনোনীত লক্ষ্যবস্তু ধ্বংস হয়ে গেছে। ক্রুরা একটি ক্ষেপণাস্ত্র বিরোধী কৌশল সম্পাদন করেছে, তাপ বিকিরণকারী ডিকোগুলো ছেড়ে দিয়েছে এবং ঘাঁটিতে ফিরে এসেছে। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে তুরস্ক অঞ্চলে সফল সামরিক অভিযান চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সেখানে 3টি সেতু ধ্বংস করে বেশ কিছু ভূখণ্ড দখল করে রেখেছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে অভ্যন্তরে হামলা ঠেকাতে একটি বাফার জোন তৈরি করতে চায় রাশিয়া। শুধু তাই নয়, ইউক্রেনের রাজধানী কিয়েভে বড়সড় অস্ত্রের চালান সরবরাহ করতে এই বাফার জোন কাজ করবে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনীর গোলাগুলি থেকে নিজেকে রক্ষা করার জন্য ইউক্রেনের সীমান্তে একটি বাফার জোন রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কিয়েভে কী ধরনের অস্ত্র সরবরাহ করা হবে তার উপর নির্ভর করবে। আলোচনার টেবিলে থাকা বাফার জোন কেমন আকারের হবে তা নিয়ে ধারণা দিয়েছেন মেদভেদেভ। প্রয়োজন হলে এটি পোল্যান্ড সীমান্ত পর্যন্ত প্রসারিত হবে বলে জানিয়েছেন তিনি। অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য একটি বাফার জোন তৈরি করতে হবে যাতে কোনো কিছুই উঠতে না পারে। এর আকার যে কারো অনুমানের চেয়ে যথেষ্ট বড় হওয়া উচিত। যদি ইউক্রেনীয়রা আক্রমণের দূরপাল্লার আক্রমণ করতে চায়, যেমন ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসাবে, তাহলে এই বাফার জোনটি পোল্যান্ড পর্যন্ত প্রসারিত হবে। এর আগে গত জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, আক্রমণ অব্যাহত থাকলে ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়া বাফার জোন তৈরি করার কথা বিবেচনা করবে।
অন্যদিকে জার্মান সেনাবাহিনী রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে এবং ইউরোপীয় নিরাপত্তা জোরদার করতে প্রথমবারের মতো আইরিস-টি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস রুশ হুমকির বিষয়ে বারবার সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেছেন, রাশিয়া শুধু ইউক্রেনের ওপর আক্রমণ চালিয়েই ক্ষান্ত হবে না, বরং ন্যাটোর সঙ্গেও সরাসরি সংঘর্ষের ঝুঁকি রয়েছে। ইউক্রেন যুদ্ধের আগে জার্মানির সামরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল। যুদ্ধ শুরুর পরই সেই দুর্বলতা প্রকাশ পায়। চ্যান্সেলর শলৎস প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের বাজেট বরাদ্দের মাধ্যমে এই পরিস্থিতি পাল্টানোর উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় জার্মান ভূখণ্ডে প্রথমবারের মতো আইরিস-টি সিস্টেম মোতায়েন করা হয়েছে। এদিকে ভুল তথ্য প্রচার ও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার সরকারি টিভি চ্যানেল RT নেট সহ 2টি সংস্থা ও 10 ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার জানিয়েছেন, মস্কো ও মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। মারিয়া জাখারোভার অভিযোগ, সত্য ঘটনা আড়াল করতে মার্কিন জনগণকে বোকা বানাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার গণমাধ্যমের উপর এই নিষেধাজ্ঞাকে আলেয়ার পিছে ছোটার সঙ্গে তুলনা করেছে তিনি। রুশ মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র তার জনগণের জন্য সব ধরনের তথ্য ও গণমাধ্যমকে উন্মুক্ত রাখতে দায়বদ্ধ, কিন্তু মার্কিন কর্তৃপক্ষ সেই দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক উদ্যোগ নিচ্ছে। এর প্রতিক্রিয়ায় যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে প্রতিরোধ অক্ষ ফিলিস্তিনের নিরপরাধ জনগণের সমর্থনে ইসরায়েলি দখলদারদের ওপর ও তাদের মদতদাতাদের স্বার্থে আঘাত হানছে। লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় মজলুম ও ধৈর্যশীল ফিলিস্তিনি জাতির সমর্থনে তাদের বীর যোদ্ধারা এইন ইয়াকুব, দাতুন, ইয়াহিয়াম নামক অবৈধ ইহুদিবাদী বস্তিগুলোতে কয়েকটি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহর গোলন্দাজ ইউনিট আদাসার পার্বত্য অঞ্চলে ইহুদিবাদীদের সেনা সমাবেশের ওপর গোলা বর্ষণ করেছে বলেও খবর দিয়েছে। এছাড়াও হিজবুল্লাহর সেনারা অধিকৃত সাবআ খামার অঞ্চলে জেবিদিন এলাকায় ও আরামশা এলাকার কাফার সুবা পাহাড়ে ইহুদিবাদী অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইহুদিবাদী মিডিয়া জানিয়েছে, এইন ইয়াকুব বস্তিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরায়েলি অপরাধযজ্ঞের মোকাবেলায় গাজা ও লেবানন, ইরাক, ইয়েমেন ও সিরিয়ার প্রতিরোধ আন্দোলনগুলো বলেছে, ইসরায়েলকে এইসব অপরাধের জন্য চড়া মূল্য দিতে বাধ্য করবে তারা। এদিকে গাজা উপত্যকায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তাদের বর্বরতায় নির্বাক গোটা বিশ্ব। এবার প্রকাশ্যে এল নতুন আরেক নৃশংসতার দৃশ্য। অধিকৃত পশ্চিম তীরের তুবাস গভর্নরেটের ফারা শরণার্থী শিবিরে 16 বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর তার মৃতদেহ সামরিক বুলডোজার দিয়ে টেনে নিয়ে গেছে ইহুদিবাদী সেনারা কিশোরটির দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে তাকে গালাগালি করে এবং অ্যাম্বুলেন্স ক্রুদের তার কাছে পৌঁছাতে বাধা দেয়। তারপর তারা একটি সামরিক বুলডোজার ব্যবহার করে তাকে ক্যাম্প থেকে টেনে নিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে আরও 5 জন ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রয়োজন নেই বলে জানিয়েছে হামাস। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি বলছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব এরই মধ্যে মেনে নিয়েছে হামাস। এখন প্রস্তাব মানতে ইসরায়েলকে চাপ দিতে হবে। ধারণা করা হচ্ছিল, হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র নতুন করে একটি যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করতে পারে। বিবৃতিতে হামাস বলেছে, দক্ষিণ গাজার ফিলাডেলফি করিডর থেকে সেনা প্রত্যাহার না করতে অবিচল ইসরায়েলের নেতানিয়াহু। এর মাধ্যমে তিনি মূলত যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টাকে ব্যাহত করতে চান। নেতানিয়াহুর ফাঁদ ও কূটকৌশলের বিরুদ্ধে আমরা সতর্ক করছি। আমাদের জনগণের ওপর আগ্রাসন দীর্ঘায়িত করার জন্য তিনি চুক্তি সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা ব্যবহার করছেন। এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। এমনকি ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে ভারত সরকারের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন সেদেশের বেশ কয়েকজন সাবেক আমলা, সমাজকর্মী এবং খ্যাতনামা শিক্ষাবিদ। তারা ওই আবেদনে ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রফতানির উদ্দেশ্যে দেশটির যেসব কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো বাতিল এবং নতুন লাইসেন্স দেওয়া বন্ধের দাবি জানিয়েছে। ভারতের উচিত অবিলম্বে ইসরায়েলকে দেওয়া সাহায্য স্থগিত করা, বিশেষ করে সামরিক সরঞ্জাম সহ অন্যান্য সামরিক সহায়তা। গণহত্যা সনদ, আন্তর্জাতিক মানবিক আইন বা সাধারণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে এই সামরিক সহায়তা ইসরায়েলের সুবিধা করে দিচ্ছে, সুতরাং এই সহায়তা বন্ধ রাখা উচিত। ইসরায়েল যাতে ইতোমধ্যেই দেওয়া সরবরাহ ব্যবহার করে গণহত্যা চালাতে না পারে বা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে না পারে সেদিকেও ভারতের বিশেষভাবে খেয়াল রাখা উচিত বলে আবেদনকারীরা মনে করছেন। আবেদনে বলা হয়েছে, একটি দেশ যাতে অন্যের ওপরে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ সংঘটিত করতে না পারে তা দেখার জন্য যে নির্দিষ্ট আন্তর্জাতিক আইন রয়েছে সেই আইন মোতাবেক
ভারত এই অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারে না। বিষয়টি ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তা নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলেছে বলেও ওই আবেদনে উল্লেখ করা হয়। এদিকে বাংলাদেশের সাধারণ মানুষ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন 198 বিশ্বনেতা। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ অন্তত 92 জন নোবেল বিজয়ী। এতে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বনেতারা বলেছেন, আমরা প্রকাশ্যে নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানাচ্ছি। তারা বলেন, বাংলাদেশের অন্যান্যদের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরাচারের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে স্বৈরতন্ত্রের স্থলাভিষিক্ত হয়েছে আশা, যেমনটা অধ্যাপক ইউনূস বলেছেন। বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে। আমরা বছরের পর বছর ধরে অধ্যাপক ইউনূসকে সমর্থন দিতে পেরে গর্বিত। এটা বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সূচনা। আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষের শান্তি এবং সাফল্য কামনা করছি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে বলেছেন, ঢাকা শেখ হাসিনাকে ফেরত না চাওয়ার আগ পর্যন্ত যতদিন ভারতে থাকবেন অবশ্যই তাকে সেখানে চুপ থাকতে হবে। তিনি বলেছেন, হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে, নইলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। হাসিনা যে ধরনের নৃশংসতা করেছেন তা বিচারের মাধ্যমে সমাধান করা উচিত। ডক্টর ইউনূস ভারতে থেকে হাসিনার রাজনৈতিক মন্তব্যের সমালোচনা করেছেন এবং সেখান থেকে হাসিনার এমন আচরণকে অবন্ধুসুলভ আচরণ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, তবে তাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত দিল্লি যদি হাসিনাকে নিজের দেশে রাখে তাহলে অবশ্যই হাসিনাকে সেখানে চুপ থাকতে হবে।